যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার বর্ণনা দেওয়ার সময় এই প্রবাদটি বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে। এমন এক সময় যখন বাংলাদেশের মানুষ দেশকে নতুন করে গড়ার চেষ্টা করছে, তখন আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার মিডিয়া তাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করে নানা রকম প্রোপাগান্ডা ছড়াতে ব্যস্ত। 1971 সালের পর থেকেই বাংলাদেশ বরাবরই তার সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে, কিন্তু যখন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাহিরের শক্তি হস্তক্ষেপ করতে শুরু করে, তখন সেই দেশের জাতীয় ঐক্য ঝুঁকির মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে ভারতীয় মিডিয়ার ভূমিকা ঠিক এমনই ছিল। ভারতীয় ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে রিপাবলিক টিভি এবং তার বাংলা সংস্করণ রিপাবলিক বাংলা, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবকে এমনভাবে উপস্থাপন করেছে যেন এটি কোনো সন্ত্রাসবাদী সংগঠনের পরিকল্পিত ষড়যন্ত্র। আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও মাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে, এ ধরনের গুজব ছড়িয়ে শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করাই নয়, বরং এটি দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতেও আঘাত হানে। জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের তরুণ সমাজ যখন তাদের অধিকার আদায় এবং সরকারের স্বৈরতান্ত্রিক নীতির বিরুদ্ধে রাজপথে নামে, তখন ভারতীয় মিডিয়া এটিকে আমেরিকা ও পাকিস্তানের ষড়যন্ত্র বলে অবহিত করে। অথচ বাস্তবতা ছিল ভিন্ন। বাংলাদেশে স্লোগান উঠছে, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। এই প্রচারণার মাধ্যমে ভারতীয় মিডিয়া শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেই থেমে থাকেনি, বরং দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাসের বীজ বপন করেছে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কিছু স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাও ঘটে, তবে সেসব ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যই মূল কারণ ছিল, ধর্মীয় বিভেদ নয়। এর বিপরীতে দেশের মুসলমান সম্প্রদায়ের অনেকেই হিন্দু প্রতিবেশীদের মন্দির ও ঘর বাড়ি পাহারা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেন, কিন্তু ভারতীয় মিডিয়া সেসব ইতিবাচক দিকগুলো একেবারেই উপেক্ষা করেছে। জুলাই বিপ্লবের সময় ভারতীয় টিভি চ্যানেলগুলোর বড় একটি অংশ বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে চিত্রায়িত করতে আপ্রাণ চেষ্টা করে। এই সব মিডিয়ার মধ্যে উল্লেখযোগ্য কিছু মিডিয়া হচ্ছে টাইমস গ্রুপ, রিপাবলিক বাংলা এবং মিরর নাও এবং মোদি সরকারের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করা এবং বিকৃত তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভারতীয় মিডিয়া বাংলাদেশের ছাত্র আন্দোলনকে তালেবান শাসনের উদাহরণ হিসেবে উপস্থাপন করে। তারা দাবি করতে থাকে আন্দোলনকারীরা নাকি বাংলাদেশকে তালেবান শাসিত দেশে রূপান্তর করতে চাইছে। এই ধরনের দাবি শুধু বাস্তবতাকেই বিকৃত করে উপস্থাপনই নয়, বরং বাংলাদেশের জনগণ এবং আন্দোলনের প্রকৃত চেতনাকে অসম্মান করে। 2012 সালে কক্সবাজার রামুতে ঘটে যাওয়া বৌদ্ধবিহার পুড়িয়ে দেওয়ার ভিডিও পুনরায় প্রচার করে ভারতীয় মিডিয়া এটিকে সাম্প্রতিক ঘটনা বলে দাবি করে এবং প্রচারিত হয় যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বেড়ে গেছে। অথচ এই ভিডিওর সত্যতা যাচাই করলে স্পষ্ট হয় এটি পুরনো একটি ঘটনা, যা একটি ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছিল। একইভাবে ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলার ভিডিওকে ক্রিকেটার লিটন দাসের বাড়ির হামলা বলে দেখানো হয়। ভারতীয় মিডিয়া বাংলাদেশের আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমন আগ্রাসী ভূমিকার পেছনে মূল কাজ করছে তাদের নিজ দেশের কৌশলগত উদ্বেগ এবং প্রভাব হারানোর আশঙ্কা। শেখ হাসিনার সরকারের পতন এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা ভারতের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তার ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি যুক্ত, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার নেতৃত্বে ভারত এই সম্পর্ক থেকে উল্লেখযোগ্য সুবিধা পেয়েছিল, বিশেষ করে নিরাপত্তা এবং বাণিজ্যিক দিক থেকে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে কারো সম্পর্কই ভালো নয়। শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং অর্থনৈতিক সংকটের কারণে ভারতের প্রভাব কমে গেছে। নেপালে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার। ভুটান এবং মালদ্বীপ দুই দেশেই চীনের প্রভাব বেড়েছে, যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, তাদের অর্থনৈতিক ও নিরাপত্তাগত অনেক সুবিধা দিয়েছিল। তবে তার সরকারের পতনের পর
নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সেই প্রভাব দুর্বল হয়ে পড়ে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ভারতের বাণিজ্যিক সুবিধা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। বাংলাদেশ ভারত ট্রানজিট চুক্তি এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন ছিল ভারতের জন্য বড় বিজয়। নতুন সরকার আসার পর এই সুবিধাগুলো পূর্ণ বিবেচনা করতে পারে, যা ভারতের জন্য উদ্বেগজনক। তিস্তা নদী সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনে শেখ হাসিনা সরকারের নমনীয় অবস্থান ভারতের জন্য লাভজনক ছিল। কিন্তু ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তনে এই ইস্যু বাংলাদেশের কৌশল বদলে যেতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে যদি এমন শক্তির উত্থান হয় যারা ভারতের চেয়ে চীন বা অন্য কোনো দেশের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, তবে এটি ভারতের জন্য একটি বড় ধাক্কা। এমন পরিস্থিতি এড়ানোর জন্য ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা চালিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করে। তবে বাংলাদেশের জনগণের ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে ভারতের বিভ্রান্তিকর প্রচারণাকে ব্যর্থ করে দেয়। ইতিহাসে এই আন্দোলন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।